বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে প্রথম মামলা হয় ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আরও অনেকগুলো মামলা হয়। সেসব মামলার মধ্যে ৬টির বিচার শেষে সাজা ঘোষণা করা হয়েছে, আর কিছু মামলা স্থগিত অবস্থায় রয়েছে। তবে কোনো মামলাতেই তিনি সাজা ভোগ করেননি, তাকে পলাতক দেখিয়ে বিচার হয়েছে এসব মামলার। বিএনপির আইনজীবীদের দাবি, রাজনৈতিকভাবে এসব মিথ্যা মামলায় তাকে জড়ানো হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১৭টি মামলা হয়। ওই সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি বিরোধী অভিযানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ও ব্যবসায়ীদের আটক করা হয়। তারেক রহমানকে ওই বছরের ৭ই মার্চ গ্রেপ্তার করা হয়। পরের বছর ৩রা সেপ্টেম্বর মুক্তি পেয়ে লন্ডন চলে যান তিনি। পরবর্তীতে শেখ হাসিনার সরকারের সময়ে আরও ২০টির বেশি মামলা হয় বলে জানান আইনজীবীরা। তবে মিস্টার রহমানের বিরুদ্ধে প্রকৃত মামলার সংখ্যা এখনও জানে না দলটি। আইনজীবীরা বলছেন, মানহানির অভিযোগে দেশের প্রত্যেক জেলায় মামলা হয়েছে, যেগুলো সম্পর্কে এখনও সেভাবে জানা যায়নি। ২০০৪ সালের ২১শে অগাস্ট ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের রাজনৈতিক সমাবেশ চলার সময় গ্রেনেড হামলা হয়। সেই হামলায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং শীর্ষস্থানীয় কয়েকজন নেতা অল্পের জন্য বেঁচে গেলেও ২৪ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ৪০০-র বেশি নেতাকর্মী। ঘটনার পর থেকেই এই হামলার জন্য আওয়ামী লীগ তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপি এবং তাদের মিত্রদেরকেই দায়ী করেছে। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে এ ঘটনার তদন্তের নামে জজ মিয়া নাটক সাজানোর মাধ্যমে মামলা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে ক্ষমতা গ্রহণের পর হামলার ঘটনার পুনঃতদন্ত শুরু হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবার অধিকতর তদন্ত করা হয়। এরপর তারেক রহমান সহ আরও ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেয়া হয়। এ মামলায় মোট আসামি ছিলেন ৫২ জন। ২০০৮ সালের নভেম্বর মাসে হরকাতুল জিহাদের নেতা মুফতি আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছিল। তার জবানবন্দির পরে পুরো মামলা ভিন্ন চেহারায় রূপ নেয়। বাংলাদেশে জঙ্গি তৎপরতা এবং একের পর এক হামলার সাথে জড়িয়ে আছে এই মুফতি হান্নানের নাম। আদালতে উপস্থাপিত মুফতি হান্নানের জবানবন্দিতে বলা হয়, বিএনপি সরকারের শীর্ষ কয়েকজন ব্যক্তির সহায়তায় তিনি আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছিলেন। জবানবন্দিতে উল্লেখ করা হয়, বিএনপি সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনের মাধ্যমে মিস্টার পিন্টুর সাথে প্রথম যোগাযোগ হয়। এরপর তার মাধ্যমে তারা তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কাছে যান। সেখানে বলা হয়, লুৎফুজ্জামান বাবর এবং কুমিল্লার তৎকালীন নির্বাচিত সংসদ সদস্য কায়কোবাদকে সঙ্গে নিয়ে তারা হাওয়া ভবনে যান, যেটি ছিল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের কার্যালয়। মুফতি হান্নান তাঁর জবানবন্দিতে জানিয়েছেন, হাওয়া ভবনের বৈঠকে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, হারিস চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, ডিজিএফআই-এর তৎকালীন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আব্দুর রহিম উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতির কিছুক্ষণ পর তারেক রহমান সেখানে আসেন বলে মুফতি হান্নানের জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে। মুফতি হান্নানের ভাষ্য অনুযায়ী তার সহযোগীরা যাতে হাওয়া ভবনে আর না আসে সেটি জানিয়ে তারেক রহমান বলেন, আপনারা বাবর সাহেব এবং আব্দুস সালাম পিন্টুর সাথে যোগাযোগ করে কাজ করবেন। ২০১৮ সালে এ মামলায় রায় দেয় ঢাকার বিচারিক আদালত। ৫২ জন আসামির মধ্যে ৩ জনের অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় বাকি ৪৯ জনের বিরুদ্ধে রায় দেয়া হয়। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় এ মামলায়। পলাতক হিসেবে তার বিচার হয়েছে। এ মামলাটির ডেথ রেফারেন্স অনুমোদন এবং আপিলের শুনানি চলছে হাইকোর্টে। তবে ৫ই অগাস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে বেঞ্চ পুনর্গঠনের পর আসামিপক্ষ এই মামলায় সময় আবেদন করে। সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর এই মামলার শুনানির সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল বিবিসি বাংলাকে বলেন, এই মামলায় মোট ৫টা চার্জশিট হয়েছিল। এর মধ্যে চতুর্থ চার্জশিটও যখন 111-এর সময় দেয়া হয় তখনও তারেক রহমানের নাম ছিল না। এরপরে ২০০৯ সালে হাসিনা সরকার ক্ষমতায় আসার পর পঞ্চম চার্জশিটে তারেক রহমানের নাম ঢুকানো হয়। পরে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা করে দুর্নীতি দমন কমিশন। এ মামলায় অভিযোগ ছিল, এতিমদের জন্য বিদেশ থেকে পাওয়া ২ কোটি ১০ লাখ টাকার বেশি অর্থ ট্রাস্টের কাজে ব্যবহার করা হয়নি, বরং সেই টাকা নিজেদের হিসেবে জমা রাখার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। একই সাথে তারেক রহমান সহ অন্য ৫ আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। হাইকোর্ট পরে খালেদা জিয়ার কারাদণ্ড বাড়িয়ে ১০ বছর করে। এই মামলায় খালেদা জিয়া ২ বছর কারাভোগ করেন। ২০২০ সালে শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেয়া হয়। শেখ হাসিনা সরকার পতনের পর রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে দেয়া হয়েছে। মামলাটি বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল জানান, 111-এর সময় তারেক রহমানের বিরুদ্ধে হওয়া ১৭টি মামলার মধ্যে অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা এবং সম্পদের তথ্য গোপনের মামলায় সাজা হয়েছে। এছাড়া কর ফাঁকি, চাঁদাবাজির বাকি ১৫টি মামলা স্থগিত রয়েছে। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলাটি করেছিল দুদক।
অভিযোগ ছিল মিস্টার রহমান ও তার স্ত্রীর ঘোষিত আয়ের বাইরেও 4,80,00,000 টাকারও বেশি পরিমাণ অর্থের অবৈধ সম্পদ রয়েছে। গত বছরের 2রা অগাস্ট এই মামলায় মিস্টার রহমানকে 9 বছরের এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। 2013 সালের 17 নভেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের একটি মামলায় ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেয়। ওই মামলায় তারেকের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। 2016 সালে বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেয় হাইকোর্ট। পাশাপাশি 20 কোটি টাকা জরিমানা করা হয়। 2014 সালে লন্ডনে এক সমাবেশে শেখ মুজিবুর রহমানকে রাজাকার ও পাক বন্ধু উল্লেখ করে তারেক রহমান নানা অবমাননাকর কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। এসব অভিযোগ এনে সে সময় নড়াইলে তার বিরুদ্ধে মানহানি মামলা করেন মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস। ওই মামলায় 2021 সালের 4 ফেব্রুয়ারি মিস্টার রহমানকে 2 বছরের কারাদণ্ড দেয় নড়াইলের আদালত। শুধুমাত্র ঢাকার আদালতেই মানহানির অভিযোগে কমপক্ষে 10টি মামলা বিচারাধীন রয়েছে। শেখ মুজিবুর রহমানকে কটূক্তি ও ইতিহাস বিকৃতির অভিযোগে সে সময় তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে অসংখ্য মামলা হয়। তবে এসব মামলার প্রকৃত হিসাব নেই বলে জানান বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল। তারেক রহমানের বিরুদ্ধে রয়েছে রাষ্ট্রদ্রোহের মামলাও। 2015 সালের 8 জানুয়ারি তেজগাঁও থানায় করা রাষ্ট্রদ্রোহের একটি মামলায় মিস্টার রহমান এবং 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে যোগসাজশ করে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচার করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টির অভিযোগ আনা হয়। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। এছাড়া নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আরেকটি মামলা আছে। ওই মামলায় মিস্টার রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ঢাকাসহ বিভিন্ন জেলায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাও রয়েছে মিস্টার রহমানের বিরুদ্ধে। 2020 সালের 2রা জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে মিস্টার রহমানের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। বিএনপির আইন সম্পাদক মিস্টার কামাল বিবিসি বাংলাকে বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল তারেক রহমান, তাই আইনি প্রক্রিয়াতেই মামলাগুলো মোকাবেলা করবেন। তবে 21 আগস্টের গ্রেনেড হামলা মামলায় আওয়ামী লীগ ও বিএনপি দুই পক্ষই ম্যানিপুলেশন করেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক মহিউদ্দিন আহমদ। ফলে এই মামলার আবারও পুনঃতদন্ত হবে বলে মনে করেন তিনি। একটা ঘটনাকে উপলক্ষ করে রাজনৈতিক প্রতিপক্ষকে কিভাবে কোণঠাসা বা নির্মূল করা যায় তার একটা চেষ্টা হয়েছিল। এটা 2005-06 যেমন হয়েছিল তেমনি 2009-এর পর থেকেও হয়েছে। এটার পুনঃতদন্ত হবে আমি মনে করি, কারণ এটার পেছনে আরও অনেক রহস্য লুকিয়ে আছে। বিবিসি বাংলাকে বলছিলেন মিস্টার আহমদ।